মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন। We must arrive at through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also. We must have the roadmap how all these people can go back. মঙ্গলবার সকালে দেশে পৌঁছাবেন খালেদা জিয়া। লন্ডন থেকে কালই রওনা হবেন কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে। পুত্রবধূর দেশে ফেরা নিয়ে নানা জল্পনা। বিএনপির কাছে নির্বাচনের সময়সীমা জানতে চাইল রাশিয়া। রাজনৈতিক সরকারের সাথে আলোচনার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার আগ্রহ। তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলোতে অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না। ঐকমত্য কমিশনের সাথে চলছে 12 দলীয় জোটের দ্বিতীয় দিনের বৈঠক। রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোয় ছাড় দেওয়ার আহ্বান ডক্টর আলী রিয়াজের। মুক্ত গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্পাদক পরিষদের আলোচনায় অভিমত। ভালো সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ ডিআইবির। কুয়েটে কাটেনি অচলাবস্থা। শিক্ষকদের কর্মবিরতিতে শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবি। ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের রাষ্ট্রদূতের। আজাদ কাশ্মীরে 2 মাসের খাদ্য মজুদের নির্দেশ। সন্ত্রাসীদের ধরতে না পারায় দিল্লির সমালোচনায় বিরোধী দলগুলো। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 6 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সটি সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রা বিরতি দেবে রাত 1:25। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে পৌঁছানোর কথা। শনিবার রাতে খালেদা জিয়ার দেশে ফেরার বিস্তারিত তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ জানান তিনি। এ সময় সবার 2 হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। প্রায় 17 বছর পর শাশুড়ির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদুর রহমান। তার এই ফেরা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। জুবাইদুর রহমান কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, নেতৃত্বে আসবেন বিএনপির, নাকি ফিরবেন পুরানো চিকিৎসা পেশায়? এসব নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না বিএনপির নেতারা। শুধু হাফিজ উদ্দিন আহমদ বললেন, রাজনীতিতে যোগ দিলে জুবাইদুর রহমানকে স্বাগত জানাবে বিএনপি। বিশ্লেষকরা মনে করেন জুবাইদার রাজনীতিতে যুক্ত হলে আরো বাড়বে বিএনপির শক্তি। আরেফিন শাকিলের প্রতিবেদন। আমার বাবার জন্য দোয়া করেছেন। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কন্যা জুবাইদুর রহমান একজন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন 1995 সালে। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা ব্যস্ত সময় কাটিয়েছেন চিকিৎসা পেশায়। রাজনীতিতে না জড়ালেও দুর্নীতির মামলার শিকার হয়েছেন তারেক রহমান সহ অন্যদের সঙ্গে। অসুস্থ স্বামীর পাশে থাকতে তিনি চলে যান লন্ডনে। কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করে 2014 সালে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে গেছে দৃশ্যপট। ডাক্তার জুবাইদা এবার বিলেত থেকে ফিরছেন 17 বছর পর। তারেক রহমানের আগে তার আগমন ঘিরে অনেকের মাঝে দেখা দিয়েছে কৌতূহল। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, অথবা হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্থ বানুর পাশে থাকা?
সবচেয়ে বেশি আলোচনা বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা কি এবার সত্যি হতে যাচ্ছে? এটি আমার জানা নেই, তবে তিনি যদি রাজনীতি করতে চান শি ইজ মোস্ট ওয়েলকাম। সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন, তিনি যদি রাজনীতিতে আসতে চান তাকে আমরা সাদরে গ্রহণ করব। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে সরাসরি যুক্ত হলে তাকে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমদ মনে করেন এতে বিএনপির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা দুইটিই বাড়বে। দীর্ঘদিন রাজনৈতিক পরিবেশের সাথে তিনি ছিলেন, ওইখানে তার ম্যাচুরিটি তৈরি হয়েছে, রাজনীতি শিখেছেন, সুতরাং এটা তার জন্য কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসা আমি মনে করি যে এটা ভালোই হবে বিএনপির জন্য। দলটা এতদিন যাবৎ একটা কেন্দ্রীয় নেতার অভাবে যে একটা নৈতিক শূন্যতা ছিল দলের মধ্যে, সেই শূন্যতার জায়গাটা হয়তো তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালে দায়ের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পর স্থগিত হয়ে গেছে বিচারিক আদালতের সেই সাজা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ। প্রতিদিন গড়ে প্রায় 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে। মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহবেনাম খান তুলে ধরেন গত 16 বছরে রাখাইনে কিভাবে আরাকান আর্মি প্রভাব বিস্তার করেছে এবং কোন প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয়। প্রবন্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপও তুলে ধরেন এই অধ্যাপক। বলেন, বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে। যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই চুক্তি করেনি বাংলাদেশ। আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি, কোনো কিছু বাস্তবায়ন হয়নি, কোনো অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই, জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ, যা একেবারে ভিন্ন একটি ধারণা। মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয়। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি প্রক্সি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হলো সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রাশিয়া।
দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে 3 সদস্য অংশ নেন। পরে আমির খসরু বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করছে, কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রকল্প দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে বাড়ানো হতে পারে সময়। এছাড়া বাংলাদেশের রপ্তানি বাজার সহজকরণ করতে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বিএনপি। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান না, তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে মতৈক্যে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। সকালে ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপে আজ 12 দলীয় জোটের সাথে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, আগামীতে স্বৈরশাসন যেন ঘেরে বসতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে কমিশন। বলেন, রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈরশাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। জানান, দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের সুযোগ নেই। 12 দলীয় জোটের প্রধান মুস্তফা জামাল হায়দার বলেন, রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোই সবাইকে একমত হতে হবে। মতপার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ বিষয়ে আরো জানবো সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, 12 দলীয় জোটের সাথে আলোচনা কি এখনো চলছে এবং আজ আর কোন দলের সাথে বৈঠক হবে একটু জানাবেন বিস্তারিত। বৈঠকটি 20 মিনিট হলো শেষ হয়েছে, আর এর পরপরই কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন সেই জোটের প্রতিনিধিরা। একটি বিষয়ে তারা জানিয়েছেন যে তাদের যে 48টি জায়গায় তারা দ্বিমত পোষণ করেছিল, তার মধ্যে কয়েকটি জায়গায় তারা আলোচনার পরে একমত হতে পেরেছে। যদিও আমরা জানতে চেয়েছিলাম যে কোন কোন বিষয়ে একমত হয়েছেন আপনারা, আমাদেরকে কিন্তু তারা এই বিষয়ে আসলে বলতে চাননি, জোটের পক্ষ থেকেই এরকম সিদ্ধান্ত হয়েছে। তবে সবকিছু মিলিয়ে আলোচনার মূল যে বিষয়টি হলো সেটি হলো যে তারা চান একটি সুষ্ঠু, দ্রুত এবং অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের উপর তারা গুরুত্ব দিয়েছেন। বলছেন যে এখানে অনেক রকম সুপারিশ আছে, অনেক রকম প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, কিন্তু এগুলোকে তার উচ্চাকাঙ্ক্ষী বলছে কিন্তু 12 দলীয় জোট, এবং বলছেন যে সবকিছু এই মুহূর্তে সম্ভব না, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এই মুহূর্তে করে দ্রুত নির্বাচনের আয়োজন করা যায় সেগুলোই যাতে এখন করা হয়, বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে 2-1টি পয়েন্ট যদি আমরা বলি, যেগুলো আমাদেরকে তারা জানিয়েছেন যে যেই প্রস্তাব ছিল যে ভোটের প্রার্থী তার বয়স হবে 21 বছর, সেটিকে তারা 25 বছরই রাখতে চেয়েছে। সংসদের মেয়াদ যেমন প্রস্তাবে রাখা হয়েছিল 4 বছর, সেটিকে তারা 5 বছরই রাখতে চায়। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন, চেয়ারম্যান বা অন্যান্য প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচনের কথা বলছেন। আর এগুলোই ছিল বৈঠকের মূল বিষয়, যে তারা সুষ্ঠু একটা অবাধ নির্বাচন চান। আর এর বাইরে আজকে বিকেলে কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক পার্টির সাথে একটি বৈঠক আছে ঐকমত্য কমিশনের, সেটি 3টা নাগাদ শুরু হবে। ধন্যবাদ বিথি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি। নতুন ভিসি নিয়োগের পরও কুয়েটে কাটেনি অচলাবস্থা। লাঞ্ছেদের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় এখন পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। 2 মাসের বেশি সময় পর সকাল 8টা থেকে একাডেমিক কাজ শুরু হওয়ার কথা থাকলেও ক্লাসে ফেরেনি শিক্ষকরা।
লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে এই প্রতিবাদ জানিয়েছেন তারা। এর আগে হামলা সংঘর্ষের ঘটনায় উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিতে অনশন কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে। বিচার প্রক্রিয়া যেহেতু একটা লং প্রসেস, এই জন্য আমরা চাই যে শিক্ষা কার্যক্রমের চলার পাশাপাশি আমাদের বিচার প্রক্রিয়াও চলতে থাকুক। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তাদের পেছনে এই আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আরো একটু জানতে চাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে এবং নবনিযুক্ত উপাচার্যের সাথে কোনো বৈঠক হয়েছে কিনা একটু জানাবেন। নবনিযুক্ত উপাচার্য যিনি রয়েছেন প্রফেসর ডক্টর হযরত আলী, তিনি আমাদের সঙ্গে কথা বলেননি। আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার, তবে তিনি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথার সূত্র ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া তিনি জানিয়েছেন আমাদের আলোচনা চলছে, এই সংকট দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। অপরদিকে শিক্ষক প্রতিনিধি যারা রয়েছে, মূলত যারা এখন আন্দোলনে আছে, অর্থাৎ গত 18ই ফেব্রুয়ারি তারিখের ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা শিক্ষকদের লাঞ্ছিত করেছে, প্রকৃত দোষী যারা রয়েছে তাদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। এর আগে কিন্তু শিক্ষার্থীরা অনশন করেছিল, বিভিন্ন দাবি দাবা করেছিল। সর্বশেষ দাবি ছিল যে উপাচার্য যিনি ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, তার অপসারণের দাবি, সেটি কিন্তু সরকার করেছে। একই সঙ্গে উপাচার্যকেও অপসারণ করেছেন, সেটি প্রজ্ঞাপনও আমরা দেখেছি। এবং তারপর কিন্তু নতুনভাবে এই অন্তর্বর্তীকালীন অর্থাৎ পরবর্তী পূর্ণাঙ্গ ভিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর হযরত আলী। তিনি কিন্তু চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, তবে তিনি আমাদের সঙ্গে কথা বলেনি, আগেই বলেছি। অপরদিকে শিক্ষক প্রতিনিধি তাদের দাবির ব্যাপারে স্পষ্ট করেছে যে জড়িতদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে এই ক্লাসে ফিরব না। এবং দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাস জুড়ে শুনশান নিরাপত্তা, যতগুলো ডিপার্টমেন্ট রয়েছেন আমাদের সামনেই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সবগুলোই ফাঁকা, কোনো জায়গায় লোক নেই, ক্লাসরুম ফাঁকা। যেসব শিক্ষকরা দু একজন আসছে তাদের মতো করে চলে যাচ্ছে। তবে এই সংকট যদি দ্রুত সময়ের মধ্যে নিরসন না হয়, তবে শিক্ষা ক্যালেন্ডার যেটি রয়েছে সেটি থেকে পিছিয়ে যাবে শিক্ষার্থীরা। সোয়া জি প্রবীর, এবং এই অচলাবস্থা কাটবে আসলে সেটি প্রত্যাশা। ঢাকা নার্সিং কলেজের বিএসসি নার্সিং কোর্সের সকল বর্ষের পরীক্ষা পেছানোর প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ও মানববন্ধন করছেন নার্সিং শিক্ষার্থীরা। রবিবার সকাল 10:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা নার্সিং কলেজের সামনে তারা এই কমপ্লিট শাটডাউন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা দাবি করেন ইউজিসি এবং স্ব বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। গ্র্যাজুয়েট নার্সদের সরাসরি প্রথম শ্রেণীর নিয়োগ দিতে হবে। বিএসসি নার্সদের জন্য স্বতন্ত্র অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পত্র প্রণয়ন করা। 2016 সালের নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে বলে দাবি করেন। এছাড়া ইন্টার্ন ভাতা 20,000 টাকায় উন্নীত করতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা। বেতন ভাতার দাবিতে সিলেটের বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী নাবিল হোসেনের কাছ থেকে, তিনি খোঁজখবর রাখছেন। নাবিল, কোন কোন বাগানের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন এবং সড়কের বর্তমান চিত্র আপনি কি দেখছেন একটু জানাবেন। প্রায় 1 ঘন্টা ধরে সিলেটের যে বিমানবন্দর সড়ক, খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়কটি 4টি বাগানে প্রায় 2500 শ্রমিক তারা বেতন বা তাদের মজুরি এবং তাদের যে রেশন সেটি পাচ্ছেন না, এবং সেই দাবিতে মূলত বেশ কয়েকদিন ধরেই তারা নানা কর্মসূচি করে আসছিলেন। আজকে তাদের পূর্বঘোষিত যে সড়ক অবরোধের কর্মসূচি সেটি দুপুর 1টায় এই সিলেটের বিমানবন্দর সড়কে তারা অবরোধ করেন এবং এখন প্রায় আসলে 1 ঘন্টারও বেশি সময় ধরে এই অবরোধ চলছে। এবং আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশের যে ঊর্ধ্বতন যারা
কর্মকর্তারা রয়েছেন তারা এখানে শ্রমিকদের সাথে বারবার আলোচনার চেষ্টা করছেন যাতে শ্রমিকরা এই সড়ক অবরোধটা আসলে উঠিয়ে নেয়। কারণ আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে সিলেট থেকে দুপুরে এই মুহূর্তে আসলে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নেই, সেটা ঠিক, কিন্তু আসলে সিলেট থেকে অনেক যাত্রী ঢাকায় তারা গিয়ে থাকেন, ডোমেস্টিক ফ্লাইট রয়েছে, বিকেলে 4টি ফ্লাইট রয়েছে। ফলে এই মুহূর্তে সড়ক অবরোধ করে থাকলে যারা ঢাকা থেকে আসলে দেশের বিভিন্ন স্থান কিংবা বিদেশে যেতে চান, যাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতে ফ্লাইট, তারা আসলে একটা বিপাকে পড়েছেন। পাশাপাশি এই সড়ক দিয়ে যারা চলাচল করে থাকেন, বিশেষ করে জানেন যে বাংলাদেশ এবং আসলে নিউজিল্যান্ড এ টিমেরও আসলে খেলা রয়েছে, তারাও প্র্যাকটিসে আসলে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন এমনটি আমরা জেনেছি। অর্থাৎ এই সড়ক অবরোধের কারণে নানা রকমের ভোগান্তি হচ্ছে। তবে শ্রমিকরা যেটি বলছেন যে 5 মাস ধরে তাদের যে আসলে মজুরিটা বকেয়া রয়েছে, এতে করে তাদের জীবন আসলে অচল হয়ে গেছে, তাদের আসলে এখন খেয়ে পড়ে বাঁচাটাই একটা দায় হয়ে গেছে। এবং তারা বলছেন যে এই বুকা পেটে তাদের আসলে তারা আর আশ্বাস শুনতে চান না। পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী তাদের বারবার যে আশ্বাসের কথা বলছেন, তারা বলছেন যে সেই আশ্বাস তারা শুনতে চান না। তারা এর আগে জেলা প্রশাসকের কাছ থেকে আশ্বাস শুনেছিলেন, তারা সেই আশ্বাসের ভিত্তিতে আসলে সেই বকেয়া মজুরিতেও তারা আসলে সেই চা বাগানে কাজ করে গেছেন, কিন্তু তারপরেও তাদের যে মজুরি সেটি আদায় হয়নি। ফলে তারা বলছেন তার বাধ্য হয়ে মূলত এই যে তাদের যে আজকের যে সড়ক অবরোধ বা তাদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা যেতে বাধ্য হয়েছেন। কারণ এই তারা একদিকে বলছেন যে তাদের মজুরি এমনিতেই খুবই কম, এর মধ্যে এই 5 মাস যদি আসলে একজন শ্রমিকের মজুরি বন্ধ থাকে তাহলে তাদের বেঁচে থাকাটাই আসলে কষ্টকর হয়ে যায়। ফলে তারা বলছেন যে কোনো মূল্যে তাদের যে বকেয়া বেতন মজুরি সেটি যাতে প্রদান করা হয়, তা না হলে তারা তাদের আন্দোলনের পথ থেকে সরে আসবেন না। জি নাবিল, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। নিজেকে ডক্টরেটধারী পরিচয় দিলেও পিএইচডি করেননি তুরিন আফরোজ, আর এমন প্রতারণা ধরা পড়ল অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ইমেইলে। শুধু তাই নয়, নিজের মাকে অস্বীকার করে করা প্রতারণাও উঠে এসেছে তুরিন আফরোজের মায়ের আইনজীবীদের অনুসন্ধানে। রোববার আপিল বিভাগে উত্তরার বাড়ি সংক্রান্ত এই মামলা শুনানিতে এ সকল তথ্য দাখিল করা হয়। একসময় ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রভাবশালী প্রসিকিউটর। সেই দাপটের জেরে নিজ মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন তিনি আসল মা নন। এমনকি মা জামায়াতের মহিলা রোকন এমন দাবি করে নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। উত্তরার বাড়ি সংক্রান্ত এই মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন ওঠে সর্বোচ্চ আদালতে। আদালত জানতে চেয়েছিলেন শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা। এরপরে কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষ। পরে তুরিন আফরোজ যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবি করা হয়, সিডনির সেই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সেখান থেকে পিএইচডি সম্পন্ন করেননি তুরিন আফরোজ, অথচ নিজেকে ডক্টর তুরিন আফরোজ বলেই পরিচয় দিতেন তিনি। রোববার আদালতে এই তথ্য ছাড়াও তুরিন আফরোজের বাবার 1968 সালের বিবাহ সার্টিফিকেট ও উত্তর সিটি কর্পোরেশনের ওয়ারিশ সনদ দাখিল করেন তার মায়ের আইনজীবী। আর সেই সনদ বলছে শামসুন নাহার বেগমই তুরিন আফরোজের মা। এটা তুরিন আফরোজের আপন মা কি না, সেই হিসাবে আমরা ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছি এবং তুরিন আফরোজের বাবার ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি। সেদিকে প্রমাণ হবে যে আসলে এটা তুরিন আফরোজের আপন মা। উনি যেখান থেকে পিএইচডি করেছেন যে ইউনিভার্সিটি থেকে, সেটার থিসিস যেই প্রফেসর আন্ডারে করেছেন, উনি ইমেল করেছেন যে আনফর্চুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলেন, এমনটা যদি কেউ করে থাকে তবে তিনি প্রতারণা করেছেন। সে মাকে বের করে দিয়ে থাকলে এইটা প্রচলিত আইন যেটা, সেটা হলো যে তার যে ইনহেরিটেন্স ফাদার মারা যাওয়ার পরে মা কি পাবে না পাবে সেটা ওইভাবে এটা নির্ধারিত হবে। আর এখানে ক্রিমিনাল অফেন্স প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স। কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স, সম্পূর্ণভাবে এটা তো আপনার একটা প্রতারণা। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন তুরিন আফরোজ। পানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কোনো সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেয়া, গুড়িয়ে দেয়া, মব জাস্টিস করা গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনায় তিনি আরও বলেন, বিএনপি সংস্কার শুরু করেছে। অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। মির্জা ফখরুল ইসলাম বলেন, সংবাদপত্রের স্বাধীনতা আগের চেয়ে বেড়েছে।
তবে ইদানিং সামাজিক মাধ্যমে মানুষের চরিত্র গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমে যে ফ্যাসিজম প্রবেশ করেছে তা থেকে কিভাবে বের হওয়া যায় সেটা স্পষ্ট রূপরেখা দরকার। গণমাধ্যমে সুশাসনের বিষয়টি গণমাধ্যমের ভেতর থেকেই নিশ্চিত করা উচিত বলেও মনে করেন তিনি। নিউএস সম্পাদক নুরুল কবির বলেন, সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক ও সংস্কার দর্শন নেই। এটা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সংস্কারের বটলাইন হবে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র। দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, বিগত সময়ের চেয়ে পরিস্থিতির বদল হয়েছে, কিন্তু হতাশাও আছে। সংবাদপত্রের স্বাধীনতার সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরও কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরও বাস্তবিক অর্থে আরও খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। দেশে বিপুল সংখ্যায় গণমাধ্যম যেন তেন ভাবে চলছে। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভালো সাংবাদিকতা সম্ভব নয়, এমনটাই মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবির একটি অনুষ্ঠানে তিনি সহ বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় নিরাপত্তা এজেন্সির কারণে। তাদের পরিবর্তন দরকার। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল কেউ চাইতেই পারেন, কিন্তু এর নামে নারীদেরকে নোংরা ভাষায় উপস্থাপন করেছে একটি গোষ্ঠী। সরকারও এ নিয়ে চুপ আছে বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মিডিয়াকে এজেন্সি দ্বারা নিয়ন্ত্রিত করা যাবে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে কাজ করার আহ্বান জানান। মামলার খবরটা হবে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, যদিও সেটা সাংবাদিকতা পেশা সংক্রান্ত নয়। আমাদেরকে তাই খুব ক্লিয়ারলি চিহ্নিত করতে হবে যে সাংবাদিকতার জন্য কোন মামলাটা হয়েছে এবং কোথায় কে আক্রান্ত হয়েছেন। তাহলে খুব স্পষ্টভাবে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব, কিন্তু এটাকে মিলিয়ে ফেলা যাবে না, গুলিয়ে ফেলা যাবে না। এখন মিডিয়ার ডেলিভারেবলস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং, পাবলিক গুড, পাবলিক ইন্টারেস্টে। ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং কেন করলাম সেটার জন্য তো আমার জবাবদিহি করতে না হয়, সেটা আইনগত প্রাতিষ্ঠানিক কাঠামো আমাকে তৈরি করতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া 227 জনকে বাদ দেওয়া হয়েছে, ফলে শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 43তম বিসিএস এর গেজেটে বঞ্চিতদের অবিলম্বে গেজেটভুক্ত করার দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে কথা বলেন তিনি। বলেন, বাবা বা ভাইয়ের রাজনীতির জন্য কাউকে বঞ্চিত করা ঠিক হবে না। মেধার জন্য লড়াই করেছি, নতুন বাংলাদেশে মেধাবীদের বৈষম্য মেনে নেওয়া যায় না। নূর বলেন, উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধি আছে, তারাও শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসছে না। এই সরকারের কাছ থেকে এমনটা প্রত্যাশা করেন না বলেও মন্তব্য করেন তিনি। একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন, এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবেন। তো আমরা এটাই চেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি, যদি কারো বাবার পরিচয়ে তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়ে, আমরা এটা চাই না। দাম বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের কপালে জুটছে না কোনো জমি, তাই মাত্র 18টি স্টেশন দিয়ে 2 কোটি মানুষের জন্য কাজ করতে হচ্ছে ঢাকার ফায়ার ফাইটারদের। চমকে ওঠার মতো ঘটনা হলো, দেশ স্বাধীনের এত বছর পরও স্টেশন স্থাপন সম্ভব হয়নি মতিঝিল, ধানমন্ডি, বনানী কিংবা রামপুরার মতো এলাকায়। তাই যানজটের নগরীতে দুর্ঘটনাস্থলে পৌঁছাতেই বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবসে ঢাকার ফায়ার সার্ভিস স্টেশনের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। হঠাৎ আগুন, লঞ্চ ডুবি বা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। নিঃস্বার্থ সেবা প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মুখে এই বাহিনীর নামই চলে আসে সবার আগে।
প্রতিদিনই বাড়ছে ঢাকার জনসংখ্যা, ফলে বাড়ছে যানজট, কমছে রাস্তা, সংখ্যা বাড়ছে বিপদ আপদের। এত মানুষের শহরে সীমিত সম্পদ ও কর্মী নিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। ফলাফল, চেষ্টা করেও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না দ্রুততম সময়ে। ভয় পাওয়ার কারণ আরও আছে। রাজধানীর প্রাণকেন্দ্র বলে পরিচিত পান্থপথ, বাংলা মোটর, মগবাজার, কারওয়ান বাজার, মালিবাগ ও শান্তিনগর এলাকায় নেই কোনো ফায়ার স্টেশন। একই পরিস্থিতি ধানমন্ডি, আগারগাঁও, আদাবর কিংবা শ্যামলীতে। বিস্ময়কর হল অর্থনীতির প্রাণ বাণিজ্যিক এলাকা মতিঝিলেও নেই কোনো ফায়ার স্টেশন। আবার কূটনৈতিক পাড়া বলে পরিচিত গুলশান ও বনানীর বাসিন্দারাও বঞ্চিত ফায়ার স্টেশন থেকে। 2019 সালে বনানীর এফআর টাওয়ারের আগুনে প্রাণ হারান 20 জন, আহত হন 70 জনেরও বেশি মানুষ। এত বড় ঘটনার পর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান এবং বনানীতে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে শুধুমাত্র জমি না পাওয়ার কারণে গত 6 বছরেও সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। নীতি নির্ধারকরা বলছেন সমন্বিত উদ্যোগের অভাবে নতুন স্টেশন স্থাপন সম্ভব হচ্ছে না। তো এখানে আসলে সকল স্টেক হোল্ডারদের বসে ঢাকা শহরের স্বার্থে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। ফায়ার সার্ভিসের একার পক্ষে আসলে সমস্ত দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করা সম্ভব হবে, বাট খুব কার্যকরভাবে কাজ করতে হলে, দক্ষতার সাথে কাজ করতে হলে সবার সমন্বিত সহযোগিতা লাগবে। ফলে বিপদের ঝুঁকি রোজই বাড়ছে। যেমন মতিঝিলে যদি আগুন লাগে তাহলে তা নেভাতে দমকলের গাড়ি আনতে হয় বকশীবাজার থেকে। আবার যাত্রাবাড়িতে আগুন লাগলে তা নেভাতে কাজ করতে হয় পোস্তগোলা ইউনিটের। এসব সীমাবদ্ধতা মাথায় রেখেই ফায়ার সার্ভিসকে উন্নত করার চেষ্টার কথা জানান বাহিনী প্রধান। এটা আমাদের জায়গা থেকে সমাধান করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু যারা আমাদের ভূমি মন্ত্রণালয় আছে বা যারা এসব বিষয় নিয়ে কাজ করেন তারা যদি জায়গার সংস্থান করেন এবং আমরা যদি আমাদের স্টেশনের পরিকল্পনা করি, অবশ্যই এটা আমাদের ভ্যালু এডিশন হবে, আমাদের সক্ষমতার জায়গা বৃদ্ধি করবে। প্লাস আমাদের অনেক ক্ষেত্রে ধরেন যেতে একটু সময় লেগে যায়, সেটা তো আরেকটু কম সময়ে আমরা গিয়ে ফায়ারটা রেসপন্স করতে পারব। প্রতিনিয়ত বাড়ছে বিপদের সংখ্যা এবং ধরনও। সড়ক দুর্ঘটনা, পশু পাখি উদ্ধার কিংবা ঘরের দরজা ভাঙার কাজও করতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এসবের জন্যই ঢাকায় নতুন অন্তত 5টি স্টেশন জরুরি বলে মনে করছে ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। লাগাতার 10ম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হচ্ছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। শনিবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, রাজাউরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি ও আখনুরের বিভিন্ন এলাকায় হয় পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রোববার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে তথ্য। অভিযোগ, সীমান্তে প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। সাম্প্রতিক সময়ে এটিকে যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ভারত। তাদের দাবি, সর্বোচ্চ সংখ্যক পাকিস্তানি পোস্ট একযোগে অংশ নেয় এ হামলায়। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত পাকিস্তান ও ভারতের কাশ্মীর সীমান্ত। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আধা সামরিক বাহিনী বা রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত। শনিবার সূত্রের বরাতে তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। জানায়, রাজস্থান সীমান্ত থেকে ওই রেঞ্জার্স সদস্যকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তিনি বিএসএফ এর হেফাজতে রয়েছেন, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি এক বিএসএফ সদস্যকে আটকের দাবি করে পাকিস্তান। ভারতে পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নয়াদিল্লি পাকিস্তানের নির্দিষ্ট কিছু স্থানে হামলার পরিকল্পনা করছে। যুদ্ধের শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 2 মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এখনও সন্ত্রাসীদের ধরতে না পারায় ভারত সরকারের সমালোচনা করছেন দেশের বিরোধী দলগুলো। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েকগুণ ব্যস্ততা বেড়েছে মিল শ্রমিকদের। যুদ্ধের শঙ্কায় সরকারের নির্দেশনায় গুদামে অন্তত 2 মাসের খাবার মজুত করছে স্থানীয় প্রশাসন। ব্যাপক চাহিদা বেড়েছে নিত্যপণ্যের বাজারগুলোতেও।
সরকারি নির্দেশনা অনুসারে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে আটা। এখন পর্যন্ত আমরা 1 মাসের জন্য আটা মজুত করেছি, আরো 1 মাসের জন্য মজুত করব, সেজন্য আরো 3-4 দিন সময় লাগবে। এদিকে রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দাবি, গোপন তথ্য অনুযায়ী তাদের দেশের কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। এমন কিছু ঘটলে প্রয়োজনে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন এই কূটনীতিক। কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে ভারত পাকিস্তানের নির্দিষ্ট কয়েকটি এলাকায় হামলার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমরা ধরে নিয়েছি এমন কিছু ঘটতে যাচ্ছে। তাদের প্রতিরোধে আমরা আমাদের সর্বশক্তি ব্যয় করব, সেটি প্রচলিত অস্ত্রের মাধ্যমেই হোক অথবা পারমাণবিক অস্ত্র। হামলার 1.5 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ত্রাসীকে ধরতে পারেনি ভারত সরকার। আর তাই দেশটির বিরোধী দলগুলোর তুপের মুখে পড়েছে মোদী প্রশাসন। শহীদ কিয়া গয়া হ্যায় পহলগাম। নিহত 26 জনের আত্মা সত্যিকার অর্থে শ্রদ্ধা ও শান্তি পেত যদি সেই ভয়ঙ্কর সন্ত্রাসীরা যারা নিরীহ মানুষকে শহীদ করেছে তাদের কৃতকর্মের জন্য শাস্তি পেত। আবারও সরকারকে বলবো, জেগে উঠুন, আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আপনাদের প্রতি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াই শুরু করুন। এদিকে পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ করেছে দেশ দুটির সাধারণ জনগণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ভারতের আলোচিত মুসলিম রাজনীতিবিদ আসাউদ্দিন ওয়াইসি। ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন এআইএমআইএম নেতা, বলেন ভারত সবসময়ই পাকিস্তানের চেয়ে শক্তিশালী দেশ। এ সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথাও মনে করিয়ে দেন তিনি। পাকিস্তান একটি ব্যর্থ দেশ, তারা কখনোই ভারতীয়দের শান্তিতে থাকতে দেবে না। তাদের উপযুক্ত জবাব দেওয়ার এখনই সময়, যাতে সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়ে যায়। বাংলাদেশেরও কোনো এক ব্যক্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিছু একটা করে ফেলার কথা বলেছে। আমি তাকে বলবো, ভাই সাব, যে দেশ আপনাদের মিলেছে সেটি আমাদের জন্যই পেয়েছ, সেখানেই শান্তিতে থাকো। আর এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।